দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এখনো আতঙ্ক এবং থমথমে অবস্থা বিরাজ করছে। তমরু সীমান্ত থেকে নীলা সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গুলির শব্দ শোনা গেছে। এদিকে কোনারপাড়া এলাকায় একটি অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করে বিজিবি। এ সময় মিয়ানমার থেকে গুলির ঘটনায় আতঙ্ক ছড়ায়। এদিকে মিয়ানমার থেকে অস্ত্রসহ অনুপ্রবেশকারী 23 জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেছে বিজিবি। টেকনাফ থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন লুৎফর রহমান। থাইংখালী সীমান্তের সকালটা শুরু হয় একটি মরদেহের খবর দিয়ে। দিনভর সেটি নিয়ে চলে নানা জল্পনা কল্পনা, কৌতূহল। সীমান্ত সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কয়েকটা মাঝে মধ্যে গুলি চলছিল, লোকজন এখানে দেখা যাচ্ছে না। আমরা কালকের থেকে কাকে দেখি নাই। তো এই লোকেরা বলছে, শুনতেছি এখানে নাকি একটা দুইটা লাশ আছে, কেউ এখানে যেতে পারছে না বিজিবির জন্য। তা আমরা জানি এতটুকু, লোকের কাছ থেকে শুনছি, কিছু দেখি নাই। লাশ আছে বলছে, এরকম শুনছি। এখন তো ভালো আছে ইনশাল্লাহ। পরে পুলিশ ওই এলাকায় গেলেও তা উদ্ধার না করেই ফিরে যায়। এ নিয়ে কথাও বলতে চাননি কর্মকর্তারা। দুপুরের দিকে তমরুর কোনারপাড়া এলাকায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করে বিজিবি। পরে সেটির বিস্ফোরণ ঘটান তারা। এটি ছাড়া দিনের বাকিটা সময় স্বাভাবিকই ছিল সীমান্ত পরিস্থিতি। নিজ কাজে মন দিয়েছেন সীমান্তবর্তীরা। এখনোর পরিস্থিতি একটু ভালো, আজকে এখনো সমস্যা দেখি না। অনেক ভালো। এখন আমাদের এখানে বিজিবি যারা আছে টাওয়াল দিচ্ছে, ফায়ার দিচ্ছে, এখানে অনেক ভালো। এখন পরিস্থিতি ঠান্ডা আছে, শান্তিভাবে। রাত হলেই নাফ নদীর ওপারে মংজুর বিভিন্ন এলাকা থেকে গোলাগুলির শব্দ আসে বলে জানান শাহপরি দ্বীপের বাসিন্দারা। একটু তো আজও না পারা, একটু টেকনা করতে পাঠাই পরিস্থিতি বালা আজ দূর জ্ঞান। রাত 10টার দিকে শুরু হয়, সকাল 12টার দিকে পর্যন্ত এদিকে শোনা যায়, কিন্তু এদিকে কিছু আসে নাই। তো গোলাগুলির শব্দগুলো শুনতেছি, প্রতিদিন চলতেছে। অন্য এলাকায় শুনতেছি দোকান পাট খুলতেছে না, ওরা আতঙ্কের জন্য বের হইতে পারতেছে না। কিন্তু আমাদের এলাকায় কোনো এভাবে পাহাড় পড়ে নাই। এখন নিরাপদ আছে, কিন্তু সামনে ভবিষ্যতে কি হয় এটা ভালো লাগছে না। নদীপথে নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন রুটের জাহাজ চলাচল। টেকনাফের নীলা থেকে একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রয়েছে জলসীমা। 2017 সালে মিয়ানমারে যখন সংঘর্ষ শুরু হয়, তখন লাখ লাখ রোহিঙ্গা এই নাফ নদী ডিঙ্গিয়ে প্রবেশ করে বাংলাদেশে। এবারও নিজেদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য যাতে বাংলাদেশের উপরে সেরকম কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্যই তৎপর রয়েছে বিজিবি, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপরি দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। মিয়ানমারে চলছে সশস্ত্র বিদ্রোহীদের সাথে জান্তার তুমুল সংঘর্ষ। বৃহস্পতিবারও সেনাবাহিনীর কায়াহ রাজ্যে এক গর্ভবতী নারী ও 3 শিশুকে হত্যার অভিযোগ করেছে কারেন বিদ্রোহীরা। জানায় এক পুরুষ সহ 5 জনকে আটক করে সেনাবাহিনী, যার মধ্যে একজন পালিয়ে যেতে পারলেও বাকিদের হত্যা করা হয়। সাদাও শহরের নিয়ন্ত্রণ নেবার পর এসব এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় সামরিক বাহিনীর বিপুল অস্ত্রশস্ত্র জব্দ করে বিদ্রোহীরা। এদিকে বাগো রাজ্যেও কারেন বিদ্রোহীদের সাথে সেনাবাহিনীর ব্যাপক লড়াই চলছে। দুপক্ষের সংঘাতে কার্যত শহরটি অবরুদ্ধ। এখন পর্যন্ত দুপক্ষের লড়াইয়ে অন্তত 15 বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মিয়ানমারের সামরিক জান্তার চলমান ধরপাকড় এবং বর্বর হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করছে জান্তা বাহিনী, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে সংঘাত বন্ধ এবং অনুপ্রবেশ ঠেকাতে নিপিদোর সাথে আলোচনার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড। গেল সোমবার কায়া রাজ্যের একটি স্কুলে মিয়ানমারের সামরিক জান্তার বিমান হামলায় প্রাণ যায় 4 শিক্ষার্থী সহ 6 জনের। স্থাপনাটিতে বিদ্রোহী সেনার অবস্থান করছিল এমন অভিযোগে অভিযান চালানো হয়। ওই হামলা সহ মিয়ানমারের জান্তা বাহিনীর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যেভাবে স্কুলে হামলা চালিয়ে শিশুদের হত্যা করা হয়েছে, তাতে সেখানে কর্মরত জাতিসংঘ কর্মীরা আতঙ্কিত। জান্তা বাহিনীর এ ধরনের বর্বর হামলা তীব্র নিন্দা জানাই আমরা। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এদিকে জান্তা বিদ্রোহীদের সংঘর্ষের জেরে সীমান্ত পেরিয়ে বহু মানুষ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে থাইল্যান্ডে। এ পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে দেশটি। এই সংঘাত বন্ধে কোনো না কোনো পক্ষকে উদ্যোগ নিতেই হবে। প্রথমে আমরা মিয়ানমারের সরকারের সাথে আলোচনা শুরু করেছি। আমরা তাদের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছি না, সেখানকার সংঘাত বন্ধ করাই আমাদের লক্ষ্য। যদি এসব আহ্বান উপেক্ষা করে অভিযান এবং ধরপাকড় অব্যাহত রাখার ঘোষণা সামরিক জান্তার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় যোগ দিয়ে নিজের জায়গায় হাঁসের ছবি বসিয়ে হাসির খোরাক হয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহাখালীতে BYLCর প্রধান কার্যালয়ে ওই কর্মশালার সমাপনীতে যোগ দিয়ে ভুল এবং অপতথ্যের বিষয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করছিলেন তিনি। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে 3 দিনের টেক ক্যাম্প কর্মশালায় 50 জন তরুণ সাংবাদিককে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই, তথ্য যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম অনুশীলনগুলো শেখানো হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে তরুণ সাংবাদিকদের গুজব ও অপতথ্য বন্ধে 3 দিনের টেক ক্যাম্পের সমাপনীতে যোগ দিতে আসেন রাষ্ট্রদূত পিটার হাস। তরুণ সাংবাদিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অপতথ্য বন্ধ ও সত্যতা যাচাইয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। পরে রাষ্ট্রদূত পিটার হাস তার আনুষ্ঠানিক বক্তব্যে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় তরুণ সাংবাদিকদের গুজব প্রতিরোধ ও সত্যতা যাচাইয়ে সচেষ্ট থাকার আহ্বান জানান। And even in the United States, we're not immune to this. It happens all the time that we have misinformation and disinformation. আমরা যুক্তরাষ্ট্র এর থেকে বাইরে নই। মিথ্যা তথ্য ও অপতথ্যের ঘটনা প্রায় ঘটে থাকে। তবে একসঙ্গে আমরা শিক্ষা, অনলাইন নিরাপত্তা জোরদার ও গণতন্ত্রের জন্য প্রযুক্তির ব্যবহার করতে পারি। বক্তৃতা দিতে গিয়ে নানা ভুয়া ও ভুল তথ্যের কারণে নিজের বিড়ম্বনায় পড়ার কথা তুলে ধরেন পিটার হাস। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নামে অন্তত 10টি ভুয়া ফেসবুক পেজ, নিজের নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকার কথাও বলেন তিনি। What I find here often is that people will walk out of meetings with me and I will read the next day that Peter Haas has said X, Y, and Z. আমি প্রায়শই দেখি মানুষ আমার সঙ্গে বৈঠক করে যায় এবং আমি পরদিন পত্রিকায় দেখি পিটার হাস XYZ বলেছেন এবং আমি এমন কিছুই বলিনি। কেউ আমাদের সঙ্গে ফ্যাক্ট চেক করে না এবং বলে না আপনি কি সত্যি সত্যি এটা বলেছেন অথবা আপনি কি বলেছেন। এটা একটা বড় উদাহরণ। কোনো সময় এটা ক্ষতিকর হয়। বক্তৃতার শেষ পর্যায়ে নিজের জীবনীতে পিটার হাসের জায়গায় স্যুট টাই পরা হাসির ছবি দিলে কেমন হবে তা স্ক্রিনে দেখান রাষ্ট্রদূত। তখন মিলনায়তনে হাসির রোল পড়ে যায়। If you see a news article that says I have changed my official যেহেতু আমরা কিছু মজা করতেই পারি, আপনি যদি একটি খবর দেখেন যেটাতে বলা হচ্ছে আমি আমার অফিসিয়াল জীবনীতে পোর্ট্রেট পরিবর্তন করছি এবং এটা দেখতে এই রকম, এটা রাষ্ট্রদূত হাস নয়, এটা রাষ্ট্রদূত হাস। Thank you all very much. Thanks. নির্বাচনের আগে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে হাসকে মিলিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সকালে দিল্লিতে ভারতের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন তিনি। দ্রৌপদী মুর্মু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এ সময় নারীর ক্ষমতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে হাসান মাহমুদকে আশ্বস্ত করেন ভারতের প্রেসিডেন্ট। 3 দিনের সফরে এর আগে দিল্লিতে দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে ভারতের রাজ্যসভার লিডার অব দ্য হাউস, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়ালের সাথেও বৈঠক করেন ডক্টর হাসান মাহমুদ। উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন সেটির সাথে সহমত পোষণ করেছেন। ভারত থেকে যে পেরিশেবল আইটেমগুলো আমদানি করি সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে 50,000 টন পেঁয়াজ এবং 1 লাখ টন চিনি যাতে আমরা পাই, অর্থাৎ আমরা আমদানি করতে পারি রমজানের আগেই, সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। ভোটের ফলাফল ঘিরে নানা নাটকীয়তার পর পাকিস্তানের নির্বাচনে বড় চমক দেখাচ্ছে কারাবন্দী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ PTI।
দলীয় প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দলটি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনানুষ্ঠানিক ফলাফলে এগিয়ে পিটিআই নেতারা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 96টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে নওয়াজ শরীফের দল PMLN জয় পেয়েছে 69টিতে। বিলওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 52 আসন। এরই মধ্যে নিজেদের জয়ী দাবি করেছে পিটিআই, পাশাপাশি ষড়যন্ত্র করে ভোটের ফল পাল্টানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ দলটির। এদিকে ফল ঘোষণার মধ্যেই বিজয়ের ভাষণ দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও PMLN প্রধান নওয়াজ শরীফ। তার দল সবচেয়ে বেশি আসন পেয়েছে বলে দাবি করেন তিনি। তবে তার সরকার গঠনের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে সব দলকে একত্রিত হওয়ার আহ্বান জানান নওয়াজ শরীফ। দেশকে কঠিন সময় থেকে উদ্ধার করে সব দলকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সম্মান করে তার দল। সব দলকে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনায় আমন্ত্রণ জানাবেন বলেও ভাষণে উল্লেখ করেন নওয়াজ শরীফ। PMLN সবচেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু তা একক সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। আমি দেশের জন্য কাজ করতে চাই। দেশকে এর আগেও আমরা দুর্দশা থেকে উঠিয়ে এনেছি, আবারও তাতে সফল হব আমরা। অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ম্যান্ডেটকে শ্রদ্ধা করি আমি। সব দল এক হয়ে দেশের উন্নয়নে কাজ করা উচিত। সবাইকে বলবো, আসুন, বসুন আমাদের সাথে। বয়সন্ধিকালে একজন কিশোর বা কিশোরীর মানসিক, শারীরিক এবং আচরণগত বিভিন্ন পরিবর্তন ঘটে। কিছুটা মানসিক টানাপোড়েন দেখা দিতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজও করে বসে। তাই এই সময় সন্তানদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কই পারে ভুল সিদ্ধান্ত থেকে দূরে রেখে আত্মবিশ্বাসী করতে। বিদ্রুপ না করে যত্নশীল হতে হবে আশেপাশের মানুষদেরও। কবিগুরু বলেছেন, 13-14 বছরের ছেলেমেয়ের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। আসলেই কি তাই? এই সময়টা একজন মানুষের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর কিশোরী শারীরিক বিকাশের পাশাপাশি জ্ঞান, মনোজগৎ আর নৈতিকতার পর্যায়গুলো অতিক্রম করে। অপরিণত আবেগে ঝুঁকিপূর্ণ কাজও করে বসে। এমনই ঘটেছে মেরাদিয়ার 3 কিশোরীর ক্ষেত্রে। দক্ষিণ কোরিয়ার ব্যান্ড BTS এর সদস্যদের সাথে দেখা করতে বাসা থেকে পালিয়ে যায় 3 বান্ধবী। সিদ্ধান্ত নেয় প্রাপ্তবয়স্ক হলে পাসপোর্ট ভিসার জন্য আবেদন করবে। তার আগ পর্যন্ত নিজেরা গার্মেন্টসে চাকরি করে টাকা জমাবে। 11 দিন পর 8 ফেব্রুয়ারি তাদেরকে টঙ্গী থেকে উদ্ধার করে পুলিশ। আমাদের তো ভোটার আইডি কার্ড স্যার যেতে দিবে না, তো তাহলে তো আমাদের 18 বছর হতে হবে। 18 বছর না হলে তো আমরা ভোটার আইডি কার্ড করতে পারবো না। তার জন্য 3 বছর থাকতে চেয়েছিলাম। ওই 3 বছর বাসায় কেন থাকলেন? আমাদের তো টাকার দরকার, তার জন্য বাসায় থাকেনি। অনেক মানুষেরাই যায় যেহেতু দেখা করতে, তাই আমাদের মাথায় আসলো যে সবাই পারলে আমরাও পারবো দেখা করতে। মা বাবাকেও দেখতে আমাদের ছিল, আবার ওইখানেও যেতে মন চাচ্ছে। মানে তুমি আসলে বুঝতে পারছিলে না কি করবে? জি। প্রযুক্তির সহজলভ্যতার এই সময়ে সন্তানের হাতে যে স্মার্ট ডিভাইসটি তুলে দেয়া হচ্ছে তা যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। এ সময় বিপরীত লিঙ্গ বা তারকাদের প্রতি আকর্ষণ থাকলেও সেটা স্বাভাবিকভাবে নিয়ে মোকাবেলা করতে হবে সতর্কতার সাথে। ওরা তো বাচ্চা মানুষ, এখনো বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, বুঝছেন? যে পৃথিবীতে কি হচ্ছে কিছুই ওরা বোঝে না এখনো। ভুল আমাদেরও ছিল, ওরও ভুল ছিল। আমাদের ভুল হয়েছে যে মেয়েকে হয়তো বা অতটা সময় দিতে পারি নাই, অথবা চেষ্টাও করি নাই। আমাদের সমাজে মনের যত্ন বরাবরই উপেক্ষিত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে মা বাবাই পারে সন্তানের মনের জটিলতা এড়াতে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও অনেক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কেলান্তান প্রদেশে প্রচলিত শরিয়া আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছে মালয়েশিয়ার সুপ্রিম কোর্ট। তাতে আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন রায়ের অপেক্ষায় থাকা মুসলিমরা। 9 বিচারপতির বেঞ্চের মধ্যে 8 জন এই আইনগুলো বিলোপের পক্ষে রায় দেন। রাজ্যটিতে যৌন হয়রানি, জুয়া খেলা, পায়ুকাম এবং ধর্মীয় স্থাপনাকে অপবিত্র করার মতো অপরাধের জন্য শাস্তির বিধান ছিল, যা অসাংবিধানিক ঘোষণা করেন আদালত। মুসলিম দেশটির অন্যান্য প্রদেশেও এই মাইলফলক রায়ের প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রক্ষণশীল মুসলিমরাও ক্ষুব্ধ হতে পারেন, কারণ তাদের ধারণা এই রায়ের মাধ্যমে শরিয়া আইনকে প্রশ্নবিদ্ধ করলেন আদালত। মালয়েশিয়া শরিয়া এবং পারিবারিক আইন রয়েছে। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।